প্রিয় দর্শক, ফিরে আসলাম আমি শাহিনা ওয়াহিদ। আবারও আজকে আপনাদের মাঝে কথা বলবো আজকে বীজ সংলাপে নিত্যপণ্যের দামে চাপে আছেন ভোক্তারা এই নিয়ে। আমাদের সাথে আজকে আছেন গোলাম রহমান, উনি আছেন সভাপতি ক্যাব। তার সাথে আছেন আবু তাহের মোহাম্মদ শোয়েব, উনি আছেন সভাপতি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। মাহফুজুল হক শাহ আছেন সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। তার সাথে সাথে আছেন সদরুল ইসলাম, পরিচালক রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে আমাদের মাঝে থাকার জন্য। প্রিয় দর্শক, একটা ছোট্ট প্রতিবেদন আছে, ওটা দেখে আমরা আলোচনায় ফিরে আসছি। দর্শক, আমরা আগে একটু আলোচনা শুরু করি, মাঝখানে হয়তো প্রতিবেদনটা দেখে আসবো। একটু জানতে চাবো যে আসলে এরকম অস্থির যে পরিস্থিতি চলছে আমাদের বাজারে, এবং শুধু ভোক্তারাই কিন্তু দেখা যাচ্ছে কষ্ট পেয়ে যাচ্ছে। যারা ব্যবসা করছেন তারা বলছেন হয়তো পরিস্থিতিটা এরকমই থাকবে আরও লম্বা একটি সময়। এটার ব্যাপারে আসলে এর আগেও কিছু পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পণ্য থাকার পরেও কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমরা আজকে কথা বলা শুরু করতে চাচ্ছি মাহফুজুল হক শাহ আপনার সাথে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এই করোনাকালীন সময়। জানাবেন যে এরকম একটা পরিস্থিতিতে কেন এখনো এত অস্থির বাজারের অবস্থা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে বাজারের অবস্থা যে অস্থির, যেসব কারণগুলো, সেই কারণগুলো যদি আমরা দেখি তাহলে পরে যেমন যেগুলি আমদানি পর্যায়ে যেসব পণ্যগুলি আমাদের আছে, বিশেষ করে ভোগ্য পণ্য, আমরা সবসময় ভোগ্য পণ্যের বিষয়টা নিয়ে বেশি আলোচনা করি। করোনা পরবর্তী সময়ে সারা বিশ্বে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের যে গতি, সেটা কিন্তু স্বাভাবিকভাবে চলছে না এখনো পর্যন্ত। যেমন ধরুন, ভোগ্যপণ্যের ব্যাপারটা ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক বেড়ে গেছে, আর আমাদের যেই ভোগ্যপণ্যগুলা, বিশেষ করে আমাদের কৃষিজাত পণ্য কয়েকটা ছাড়া যেগুলি দেশে উৎপাদন হয়, অনেক পণ্য আমাদেরকে আমদানির উপর নির্ভর করতে হয়। আমদানিকৃত যে পণ্যগুলি আছে সেই জায়গায় বুকিং রেট অনেক বেড়ে গিয়েছে, এবং জাহাজ ভাড়া অনেক বেড়ে গিয়েছে, জাহাজ ভাড়া প্রায় 3 গুণ বেড়ে গিয়েছে। তো সবকিছু মিলে কিন্তু একটা অস্থির অবস্থা বিরাজ করছে। সাথে সাথে আমাদের ডলারের যে দামটা, সেটাও কিন্তু বেড়ে গিয়েছে। তো এই সবকিছু মিলে কিন্তু ভোগ্যপণ্য এবং বাজারের যেই পণ্যগুলি আছে, যেগুলো আমরা নিত্য ব্যবহার্য সবসময় আমরা ব্যবহার করে থাকি, সেগুলার দাম অনেক বেড়ে গেছে। ভোক্তাদের কষ্ট হচ্ছে। ভোক্তা বলতে কি, আমরা সবাই, আমি আপনি এখানে যারা আছি সবাই কিন্তু ভোক্তা। তো সবার উপরে কিন্তু এই প্রভাবটা পড়েছে। আমরা মনে করি এই বিষয়টা নিয়ে সরকার একটা জিনিস চিন্তা করতে পারে, বিশেষ করে স্টেক হোল্ডার যারা আছে এখানে, এই ভোগ্যপণ্য এইসব টোটাল ব্যবসার সাথে যারা জড়িত আছে, আমদানি পর্যায়ে বলুন আর লোকালি বলুন, সবার সাথে বসে, এবং আমাদের যারা বাজার বিশেষজ্ঞ আছে ওনাদের সাথেও বসে এই সময়ে কিভাবে এই বাজারটাকে সহনীয় রাখা যায়। গভর্নমেন্টের হাতে কিছু কাজ আছে এখানে, যেমন পলিসিগত কিছু বিষয় আছে, ডিউটি, ট্যাক্স, ভ্যাট, এবার ট্রান্সপোর্টেশন এবং অন্যান্য যে বিষয়গুলি আছে, ওগুলোকে কিভাবে ইজি করা যায়, এগুলো আলাপ আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। এখানে আমরা কেউ কাউকে দোষারোপ করে বা কেউ কাউকে যদি আমরা এটার জন্য দায়ী করি, সেটা কিন্তু এটা সুরাহা না। আমরা যেটা মনে করছি, এখানে বাজার অস্থিতিশীল করার পিছনে অনেকগুলি কারণ থাকে। তার মধ্যে যে কারণগুলা আমরা নিরসন করতে পারি আলাপ আলোচনার মাধ্যমে, সেই কারণগুলোকে চিহ্নিত করতে হবে। আর যদি কেউ ইচ্ছাকৃত কোনো খারাপ ব্যক্তি যদি এই বিষয়টাকে ইচ্ছাকৃত বাজারকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলি করে থাকে, তাদের থেকে শাস্তির আওতায় আনতে হবে আমাদের আইনের মাধ্যমে। এটা হচ্ছে মূল বিষয়। আর আজকে থেকে, গতকাল থেকে যেটা শুরু হয়েছে, আপনিও জানেন নিশ্চয়ই, নিউজ হেডলাইন আছে, পরিবহন ধর্মঘট চলছে। এটা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে। এখন ওইটাও কিন্তু একটা দ্রব্যমূল্য ভোক্তা সাধারণকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটার এফেক্টও কিন্তু বাজারে চলে আসবে। এই জায়গায় কিন্তু দ্রব্যমূল্য দাম বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে। এবং এই জায়গায় আমরা যেটা বলতে চাচ্ছি, পরিবহন মালিক ভাইরা প্রতিবাদ করবে, ওনাদের বক্তব্য থাকবে, সেটা স্বাভাবিক। আর জ্বালানি তেলের মূল্য যখন নির্ধারণ করা হচ্ছিল সরকারের যে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তখন ওনাদেরকে মাথায় রাখা উচিত ছিল এই জ্বালানি, এটা যখন আমরা বৃদ্ধি করতে যাচ্ছি, তাহলে পরে আমাদের বাজারে বা অন্যান্য জায়গায় কোন কোন জায়গা থেকে প্রতিবাদ আসতে পারে, কারো কি অসুবিধা হতে পারে, কোন কোন জায়গায় ওনাদের যে প্রাইসগুলি আছে ওগুলোকে সমন্বয় করতে হবে, সেই বিষয়গুলো চিন্তা করা উচিত ছিল। এবং আমাদের পরিবহন মালিক ভাইরা, যে শ্রমিক ভাইরা যারা এই স্ট্রাইকটা দেখেছে, এটা প্রতিবাদে
ওনাদের এটাও কিন্তু আমি যৌক্তিকভাবে মনে করছি না। ওনাদের প্রতিবাদ, ওনাদের বক্তব্য থাকতেই পারে, কিন্তু ওনারা আগাম কোনো অ্যানাউন্সমেন্ট না দিয়ে জি, আমাদের যেই হঠাৎ ধর্মঘটটা করে এরকম বেড়েছে একটা সিদ্ধান্ত, যাত্রী জি পরিবহনে, জি, এবং আমাদের পণ্য পরিবহনও, এটা কিন্তু একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট অবশ্যই, বাজারে পড়বে। জি। সদরুল ইসলাম, আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি আছেন পরিচালক, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। জানাবেন ওখানের কি পরিস্থিতি? একই ঘটনা ঘটছে সব জায়গায়, আমরা জানি। এরকম একটা অস্থির বাজার যদি থাকে, আমাদের যে ভোক্তারা আছে ওনাদের কিন্তু আসলে অনেক চড়াই উতরাই দিয়ে আসলে পার করতে হয় এই সময়টি। একটু জানাবেন যে ওখানে পরিস্থিতি কিরকম? ধন্যবাদ আপনাকে। সুষ্ঠ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিষয় হচ্ছে, পরিস্থিতি তো সর্বত্রই একই হওয়ারই কথা এবং জি, সেটাই হয়েছে। বাংলাদেশের সর্বত্রই একই পরিস্থিতি। তো এর যৌক্তিক কিছু কারণ তো আছেই। আমরা আমার আগের বক্তা চমৎকার ভাবেই বলেছেন, খুবই সুন্দরভাবে বলেছেন বিষয়গুলো। আমাদের অনেক কিছু যেগুলো আমদানি নির্ভর আমরা বলি, আমরা আমদানি নির্ভর ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আমাদের দেশের আসলে চাহিদা কত এবং আমাদের দেশে উৎপাদন হয় কত এবং আমাদেরকে আমদানি করতে হচ্ছে সেই সব বিষয়টা কত। তাহলে যদি আমরা কোন কোন দেশ থেকে নিব অনেক পূর্ব প্রস্তুতি থাকে, তাহলে পরে হয়তো ওই যখন ঘাটতি হয় ঠিক তখনই আমদানি করা বা তখনই এটা মানে বাজারটাকে তখন সেই সাপ্লাইটা ঠিক মতো আসে না। জি, যার ফলে যদি আমি পেঁয়াজের কথা বলি, আমি পেঁয়াজের ক্ষেত্রে সবসময় বলি আমাদের দেশের যে উৎপাদন হয় তাতে আমাদের যে পরিমাণ চাহিদা আছে তাতে আমাদেরকে আমদানি নির্ভর করতে হয়। যেহেতু আমদানি নির্ভর করতে হয়, তাহলে অনেক পূর্ব থেকেই এই প্রস্তুতি থেকে সেটাকে নিয়ে আসা এবং সেটাকে মনিটরিং করা, আমাদের বাজারে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা। এই রকম সবকিছুতেই, তেমনি ভোজ্য তেল সহ সবকিছুতেই এই প্রভাবটা পড়ছে। এখন বিশ্ব বাজারে সবকিছুতেই মানে এই দামের বিষয়টা সবচেয়ে বেশি হচ্ছে, অথবা আমাদের দেশেও তার বাইরে না। আপনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিটাও ভাই ঠিকই বলেছেন, জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সবকিছু রিলেটেড এবং মানে আমি মনে করি এ টু জেড এই জ্বালানি তেলের সঙ্গে রিলেটেড, পরিবহন খাতের থেকে শুরু করে সবকিছুতে প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে এইটা নির্ধারিত করার আগে অবশ্যই মানে স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে বসে একটা জায়গা পর্যন্ত কতটুকু সহনীয় পর্যায়ে করে যায়, তাহলে আজকে যে এই যে বলা হচ্ছে যে হঠাৎ করে যে ধর্মঘট ডাকা, এটাও যেমন যৌক্তিক, এটা মানে এটা হচ্ছে না, তেমনি হঠাৎ করে বাড়িয়ে না দিয়ে একটা আলোচনা পর্যায়ে করলে পরে আমার মনে হয় জিনিসটা এটা ভালো হতো। আমরা যারা ব্যবসায়ী আছি তারা তো দেশের নাগরিক, আমরা তো কারো বাইরে না। সরকার অবশ্যই মানে আমরা সরকারের নির্দেশনা বা সবকিছু আমরা মেনে চলতে সবসময় প্রস্তুত। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ব্যবসায়ীদের সঙ্গে এবং সর্বত্র দেখে বসে কেন এটা হচ্ছে বা কি করলে এটাকে নিরসন করা যায়, আমার মনে হয় সর্বক্ষেত্রেই করা দরকার। অবশ্যই। আবু তাহের মোহাম্মদ শোয়েব, আপনার কাছে আসতে চাচ্ছিলাম। আমরা কথা বলছিলাম যে বাজারের পরিস্থিতি আসলে অনেক অস্থির হয়ে আছে। একটু মনিটরিং এর বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাবো যে আসলে মনিটরিংটা কি করা হচ্ছে, আর যদি করা হয়েও থাকে ওটা আসলে কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারবে? ধন্যবাদ। আসলে প্রথমে নিউজ 24 কে ধন্যবাদ জানাই। সাম্প্রতিক বিষয় নিয়ে প্রত্যেক সময় আপনারা আলোচনায় আহ, আলোচনায় আলোচনা করেন এবং আমরা আজকেও চেষ্টা করি যে ব্যতিক্রম মূল যে হয়নি। বিষয়গুলোকে সবসময় একটু তুলে ধরে আনার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জি, সেই জন্য আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে ব্যাপারটি নিয়ে আজকে আমরা আলোচনা অংশগ্রহণ করছি, এটা অত্যন্ত আমাদের বাংলাদেশের জন্য এবং সারা আমাদের প্রান্তিক লেভেল থেকে কৃষক থেকে শুরু করে জনজীবনে একটা অস্বস্তিকর পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি। যেটা হচ্ছে যে প্রথম যে আমাদের পূর্ববর্তী বক্তারা আসলে সবাই বলেছেন একই কথা, আমি একটু পুনরাবৃত্তি করতে চাই দুই একটা বিষয়ে। সেটা হচ্ছে যে আপনি দেখেন যে প্যান্ডামিকের পরপরই আমরা আমদানি নির্ভর একটি দেশ এবং এখান থেকে যে পণ্যগুলো পরিবহন হয় বাইরে থেকে, এগুলোর পণ্য পরিবহন একেবারে ডাবল হয়ে গিয়েছে এবং এখান থেকে কিন্তু পণ্যের দামগুলো বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের একটা ইফেক্ট। বর্তমানে যে জিনিসটা হয়েছে যে আমাদের সরকার যেটি কেরোসিন এবং ডিজেলের দাম বৃদ্ধি করেছেন, এই ব্যাপারে আমার একটু মন্তব্য আছে। সেটা হচ্ছে যে যদি সবাইকে এটা করতেই হবে, যদি সরকারের ভর্তুকি দিতে না পারার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা হচ্ছে, আমার মনে হয় যে সরকার আরো
সুন্দরভাবে জিনিসটা যদি হ্যান্ডেল করতেন, যে আমাদের যতগুলো স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে বসে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে জিনিসগুলো যদি মানে সরকার করতেন, আমার মনে হয় যে সবাই এই ব্যাপারটি নিয়ে, যেহেতু আপনি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পর্যন্ত প্রায় 132 টাকা না কত ডিজেলের প্রাইস। দ্যাট মিনস আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক বেশি, আমেরিকা প্রায় অলমোস্ট ডাবলের মতো। সো এই জায়গাগুলোতে আসলে কাজ করার যথেষ্ট সুযোগ ছিল। আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ব্যাপারগুলো নিয়ে নিশ্চয়ই ভাবেন, এবং উনি দেশের বাইরেও আছেন। আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে মানে দ্রুততম সময়ে এটার একটা সুরাহা করবেন, কারণ এটা শুধু জনদুর্ভোগ বাড়াচ্ছে না, আমাদের মানে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের প্রান্তিক লেভেলের যে কৃষকগুলা, তাদের পণ্য কিন্তু তারা মানে বিক্রি করতে পারে না, এটা আমাদের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। তো পণ্য পরিবহনের যারা আমাদের যারা এখন এই পরিবহনের সাথে সম্পৃক্ত আছেন, আমার মনে হয় যে এই ব্যাপারটি ও তাদের দেখা দরকার, এবং সবাইকে নিয়ে যদি সরকার একটি আলোচনার জন্য একটা উল্টিপেল বৈঠক করেন, আমার মনে হয় এই ব্যাপারটি অবশ্যই জানিয়ে যে কথা বলা দরকার। আমাদের সাথে গোলাম রহমান আছেন সভাপতি ক্যাব থেকে, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে আমাদের সাথে থাকার জন্য। কথা বলছিলাম নিত্যপণ্যের দাম এবং চাপে আছেন ভোক্তারা, একই বিষয়ে আপনার সাথে এর আগেও আমরা কথা বলেছি। তারপরেও আমাদের আসলে এই বিষয়টি এখন এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ প্রতিটি ভোক্তা আসলে এটার জন্য এত চড়াই উতরাই দিয়ে যেতে হচ্ছে যে বারবার এই প্রশ্নটি চলে আসে যে কেন এত অস্থির বাজারের অবস্থা, এবং আমরা সরকার থেকে এটার জন্য কি ধরনের সহযোগিতা এই মুহূর্তে আশা করতে পারি? পণ্যমূল্য সাধারণত অক্টোবর মাসের দিকে কাঁচা বাজারে যেসব পণ্য নিত্য প্রয়োজনীয় সেইগুলির দাম একটু চড়া থাকে, প্রত্যেক বছরই থাকে, এবছরও চড়া ছিল। এবং বাজারে কিছুটা মানে আপনার কাঁচা পণ্যের শাকসবজি এসব পণ্যের বাজারে কিছুটা স্বস্তি আসছিল, এখনো আসেনি, আসছিল। শীতের মৌসুমের শাকসবজি এইসব বাজারে উঠাতে এই সময় সরকার ডিজেলের এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি করেছে, এবং তার একটা নেতিবাচক প্রভাব সব পণ্যের উপরে পড়বে। পরিবহন ধর্মঘট চলছে, লঞ্চ মালিক যারা তারাও আর কি হুমকি দিয়েছে যে যদি ভাড়া দ্বিগুণ না করা হয় তাহলে তারাও আর কি আপনার স্ট্রাইকে যাবে, অর্থাৎ পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। আবার ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়াতে কৃষি উৎপাদন ব্যয় বাড়বে। সার্বিকভাবে একটা নেতিবাচক প্রভাব সব পণ্যের মূল্যের উপরে পড়বে, এবং অর্থনীতিতে এটার একটা বিরূপ প্রভাব পড়বে। এমন একটা সময় এটা করা হলো যখন মানুষের আয় রোজগার কমে এসেছে। আজকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, সেই অ্যাডভার্টাইজমেন্টে পেট্রোলিয়াম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলেছেন যে পেট্রোলিয়াম কর্পোরেশন গত 5 বছরে বা 3 বছরে 10,000 কোটি টাকা লাভ সরকারি কোষাগারে জমা দিয়েছে, এবং তারা প্রকল্প গ্রহণ করেছে 33,334 কোটি টাকা। অর্থাৎ এর অর্থ কি, যখন আন্তর্জাতিক বাজারে মূল্য কম ছিল তখন এই পরিমাণ অতিরিক্ত অর্থ ভোক্তাদের কাছ থেকে লাভ করা হয়েছে বা সংগ্রহ করা হয়েছে। এখন তাদের লোকসান হয়েছে 1,147 কোটি টাকা, এবং সাথে সাথে ভোক্তাদের উপরে বাড়তি চাপ সৃষ্টি করেছেন, অর্থনীতিকে একটা বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড় করাইছে। এটা কোনোভাবেই সঠিক হয়েছে বলে মনে হয় না। এটা একটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক দূরদর্শিতা এর মধ্যে আছে বলে আমার মনে হয় না। এখন প্রয়োজন একটি রাজনৈতিক সিদ্ধান্ত, দেশের মানুষকে স্বস্তি দেওয়া হবে কিনা, দেশের মানুষকে সহনীয় মূল্যে
জীবন ধারণ, যখন মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে করোনার কারণে, আয় রোজগার কমে যাওয়াতে, বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের, স্বল্প আয়ের মানুষের, সেই সময়ে এটা একটা জি, আত্মঘাতী এই সময়ে সিদ্ধান্ত জি বলে এটা আমার আসলে মনে একটা হয়। কঠিন পরিস্থিতি। আমরা ফিরে আসছি আলোচনায়। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। কথা বলছিলাম নিত্যপণ্যের দামে চাপে আছেন ভোক্তারা। আমি একটু কথা বলতে চাচ্ছি মাহফুজুল হক শাহ, আপনার সাথে আরও একবার একটু জানাবেন যে আসলে আমরা যে মনিটরিং এর বিষয়টা নিয়ে সবসময় আলোচনা হয়, কথা বলি, আমরা যে পরিস্থিতি এখন দেখছি, এই সময়টা কি মনিটরিংটা আসলে করা হচ্ছে? আর যদি করা হয়ে থাকে তাহলে আসলে এটা কি কার্যকর হচ্ছে নাকি, বা আমরা সরকার থেকে কি আরও কোনো উদ্যোগের আশা করতে পারি নাকি? জি, মনিটরিং এর যে বিষয়টা, এটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি জি। এবং সবসময় দ্রব্যমূল্যের দাম যখন বৃদ্ধি পায় এবং অন্যান্য যে বিষয়গুলো যখন আসে, তখন স্বাভাবিকভাবে মনিটরিং এর কথাটা চলে আসে। এখন মনিটরিং এর বিষয়টা বলতে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, এখানে শ্রদ্ধেয় গোলাম মাহমুদ সাহেব আছেন, উনি দীর্ঘদিন আমাদের ঊর্ধ্বতন আমাদের আমলায় ছিলেন, উনি সচিব ছিলেন, ওনার অনেক অভিজ্ঞতা দীর্ঘ। মনিটরিংটা কে করবে? এখানে আপনারা জানেন সরকার কিভাবে চলে। সরকার চলে একটা পলিটিক্যাল নেতৃত্বের মাধ্যমে, আর সরকারের যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হয় সেটা করে সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন ডিপার্টমেন্ট, যে ওনারাই কিন্তু এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে থাকে। এখন এই জায়গায় আমরা যেটা সমস্যা যেটা দেখছি, মনিটরিং এর কথা আমরা কিন্তু এটা সাদামাটা ভাবে সবাই কিন্তু আমরা সবসময় বলি। মনিটরিংটা কে করবে? মনিটরিংটা যদি করতে হয়, একটা সরকার যখন কাজ করে, সরকারের বিভিন্ন অধিদপ্তর, দ্রব্যমূল্যের যে বিষয়টা আছে, এখানে আমি যেটা মনে করি মনিটরিং করার জন্য এখন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, বাণিজ্য মন্ত্রণালয়, যে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে কিছু অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, ধরুন টিসিবি আছে, বা এই ধরনের আর দু একটা ডিপার্টমেন্ট আছে, ওনাদের কাছে ওইরকম জনবল নেই যে এটা মনিটরিং করবে। ওনারা কি করে, ওনারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন গুলোকে ওনারা চিঠি দিয়ে জানিয়ে দেয় ডিসি সাহেবকে, উনি ডিসি সাহেব ওনার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে ওখান থেকে মনিটরিং এর ব্যবস্থা করে। এটার মাধ্যমে কিন্তু এটা একসময় করা যেত। জি। বাংলাদেশের এখন এত এই যে বিশেষ করে মার্কেট সাইজ এত ব্যক্তি হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, এটাকে কিন্তু এখন একটা ওই লেভেল থেকে এটা কন্ট্রোল করা সম্ভব না। তাহলে আচ্ছা, পরে আপনি একটু বলতে পারেন তাকে একই monitoring বিষয়ে কিভাবে সাজরুল করবে? ইসলাম আপনার কাছে আসতে চাচ্ছিলাম। উনি যে বিষয়টি বললো, এটা আসলে কতটা কার্যকর বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে মনিটরিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনিটরিং যেমন সরকারের অর্গানগুলো যেগুলো কাজ করবে, তারা যদি সঠিকভাবে কাজটা করতে না পারে, তাহলে পরে এই অস্থিরতা এবং অসামঞ্জস্যতা দেখা দিবে। যেমন একটু একটু যদি আমাকে উদাহরণ দিতে দেন, সেটা হলো যে আমাদের দেশে জ্বালানি কয়লাটা আমদানি নির্ভর, এবং সেটা অক্টোবর থেকে মে পর্যন্ত এটা হিউজ পরিমাণ কয়লা এখান থেকে আমদানি হয় এবং এটা ব্যবহৃত হয়, এবং এর সঙ্গে যে উৎপাদিত পণ্যগুলো সেইভাবে এগুলো থাকে। তো সেক্ষেত্রে এবারে দেখা যাচ্ছে যে যেটার দাম ছিল 10,000 টাকা মেট্রিক টন, গত বছরও ছিল, সেইটা এখন হয়ে গেছে 22,000 টাকা পার মেট্রিক টন। তাহলে এই জ্বালানি কয়লা দিয়ে যে পণ্যগুলো উৎপাদিত হয় তার দাম 1.5 গুণ বেড়ে যাচ্ছে, এবং সেগুলো সমস্ত বাংলাদেশের ভোক্তাদের উপরে এটা বর্তাবে। যেগুলি ইতিপূর্বে জমা ছিল অলরেডি দাম বিশ্ববাজারে এবার আমদানি নির্ভর এই কয়লাগুলোর দাম বাড়ার কারণে যেটা আমাদের দেশে মজুদ ছিল সেগুলোর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় তাকে অবহিত করা হয়েছে, এবং অন্যান্য অর্গানগুলো দেশে তারা জানতে পারছেন যে আমাদের দেশের এই পণ্যটা, এই জ্বালানিটার দাম এত গুণ বেড়ে গেল, অতএব এটা, তাহলে পরে এটা পূর্ব থেকে একটু প্রস্তুতি নেওয়া, যেহেতু বেড়ে গেছে তাহলে এটা শুল্ক কমিয়ে আনিয়ে তাদেরকে পৌঁছানো দেওয়া যায় কিনা, বা আর কি করলে এটার দাম বাড়বে না বা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো মনিটরিং এর আমার মনে হয় অভাব আছে। আবার টিসিবি নিশ্চয়ই কাজ করছে, তবে এদের কাজের পরিধি আরো বাড়াতে হবে, এবং তাদের টিসিবির পণ্য দিয়ে সরকার তো আর ব্যবসায়িক না, সরকার তো ব্যবসা করবেন না, কিন্তু সরকার দেশের জনগণের যারা ভোক্তা তাদের স্বার্থ সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন তাকে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কৃষি পণ্যের কথা যেমন বাড়ছে, আসলে সব কিছুই তো পরিবহনের উপরে নির্ভরশীল। প্রান্তিক পর্যায়ে যিনি উৎপাদন করছেন, তার উৎপাদন করতে যে ডিজেল প্রয়োজন হচ্ছে,
তার পরিবহন করতে যে প্রয়োজন হচ্ছে, কিন্তু এইগুলিকে প্রকৃত মনিটরিং যদি না করা হয় তাহলে মাঝে মধ্যেই এরকম অস্থিরতা জি দেখা দিবে। গোলাম রহমান, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু জানাবেন যে আসলে এই ব্যবসা বাণিজ্য বাজার দর নিয়ে আপনাকে যদি বলা হয় যে একটু পূর্বাভাসের বিষয়টি, তো কি হতে পারে? আমরা যদি চিন্তা করি যে এখন যদি এই পরিস্থিতি থাকে, আজকে থেকে ধরেন 1 মাস বা 2 মাস পরে পরিস্থিতি কি এটার থেকে একটু উন্নতি হতে পারে, নাকি দেখা যাবে এরকমই আছে? আপনার শীতের শাকসবজি আসার পরে বাজারে একটা স্বস্তি আসে, জি, কিন্তু পরিবহন ব্যয়, আপনার ডিজেলের মূল্য বৃদ্ধি করাতে, কেরোসিনের মূল্য বৃদ্ধি করাতে দেখা যাচ্ছে ওই উৎপাদন ব্যয়, অবস্থাও না পরিবহন দাঁড়াতে ব্যয় পারে। এবং বাজারজাতকরণ ব্যয় বাড়বে। তাতে অ্যাভেলেবিলিটি, সাপ্লাই সাইডের যে উন্নতি, তার ফলে যে সুফলটা প্রত্যাশা করা যাচ্ছে তা বহুলাংশে আপনার থাকবে না। একদিকে সাপ্লাই বাড়াতে, পণ্য মূল্য কমে আসার যে সম্ভাবনা ছিল, পরিবহন ব্যয় এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে সেটা না হওয়ারই সম্ভাবনা বেশি। কথা বলবো আমি আবু তাহের মোহাম্মদ শোয়েব আপনার সাথে। আমরা 3 জন বক্তা থেকে তাদের নিজ নিজ মতামত শুনলাম। আপনি বলবেন যে আপনার মতামত আমাদেরকে জানাবেন যে আসলে এরকম পরিস্থিতিতে বাজার মনিটরিং এর অবস্থা যেখানে এসে দাঁড়িয়েছে এবং সামনের পূর্বাভাসও যা দেখা যাচ্ছে, কি মনে হয় ব্যবসা বাণিজ্যের অবস্থা বা ভোক্তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? ধন্যবাদ। আসলে বিজ্ঞ 3 জন বক্তা ওনাদের বক্তব্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে পণ্যের মূল্য যে কোথায় গিয়ে দাঁড়াবে, এই ব্যাপারগুলো ওনারা বিশ্লেষণ করেছেন। আমি একটি ব্যাপার আরেকটির সাথে সম্পৃক্ত করতে চাই। আপনি জানেন যে আমাদের 2 বছর প্যান্ডামিকের কারণে একটা সমীক্ষায় আছে প্রায় 3 কোটি মানুষের উপরে কিন্তু দারিদ্র সীমা নিচে নেমে গেছে। অর্থাৎ শুধু এই মানুষগুলো নয়, আমাদের সাধারণ যারা মানুষ আছেন, ব্যবসায়ী সহ প্রত্যেকেরই কিন্তু আর্থিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই প্রেক্ষাপটে, এখনকার প্রেক্ষাপটে কিন্তু সবাই আপনি যে পণ্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, এটা আমার কাছে মনে হয় যে আমাদের সাধারণ জনজীবনে একটা নাবিশ্বাস মধ্যে আমরা পড়ে যাব। এই জায়গা থেকে আমাদের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য আমার মনে হয়, যেটা আমাদের একটু আগে পূর্ববর্তী বক্তা বলেছেন, যে এই জায়গায় সরকার সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে কিভাবে আমরা যদি যে সমীক্ষাটা দিয়েছেন আমাদের একটু আগে, যে প্রায় 5 থেকে 45,000 কোটি টাকা, 45,000 কোটি টাকা আমরা সরকার লাভবান হয়েছে বিভিন্ন এই সেক্টর থেকে। সুতরাং এখন সরকারের উচিত, আমার মনে হয় যে এই সময়টাতে উচিত ভর্তুকি দিয়েও আমাদের এই জ্বালানি তেলের দাম যেন স্থিতিশীল রাখা হয়। তখন আমাদের এই যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, এখান থেকে আমরা বাঁচতে পারবো। এবং মনিটরিং, আমি বলি মনিটরিং এর ব্যাপারটা হচ্ছে যে সরকার মনিটরিং করবে, কিন্তু সবকিছু দ্রব্যমূল্যের পণ্য পরিবহন যদি বাড়ে, অটোমেটিকলি পণ্যের দাম বাড়বে। এটা খুব আবু তাহের মোহাম্মদ শোয়েব, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আমি এসে আপনার সাথে একই বিষয়ে কথা বলছি, ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন প্রিয় দর্শক। যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কিছুক্ষণের মধ্যে নিউজ 24 এর সাথে ফিরছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। আমি কথা বলছিলাম আবু তাহের মোহাম্মদ শোয়েব আপনার সাথে। যে বিষয়ে আমরা কথা বলছিলাম, আপনি এটি শেষ করতে পারেন। সবই জনগণের জন্য, আমাদের জনগণের আমরা লাইভে আসছি। যে আবু তাহের মোহাম্মদ শোয়েব আপনার সাথে কথা বলছিলাম, যে বিষয়টি আপনি বলছেন ওই বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলুন। আবু তাহের মোহাম্মদ শোয়েব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আবু তাহের, গোলাম রহমান আপনার কাছে আসতে চাচ্ছিলাম। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। এরকম একটা পরিস্থিতি আসলে সবার জন্য খুব শঙ্কাজনক হয়ে দাঁড়াচ্ছে। আপনার কাছ থেকে এতটুকু জানতে চাবো যে আমরা সরকারের কাছ থেকে এই মুহূর্তে তৎপর কোনো ব্যবস্থা নেওয়ার বা কোনো ধরনের সাহায্য পাওয়ার কি চিন্তা করতে পারি? আমি আমার দৃষ্টিতে, জি, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সরকার যদিও ব্যবসায়ীদের মতো হওয়ার কথা নয়, কিন্তু এক্ষেত্রে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে একটা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূল্য বৃদ্ধির।
এর এখন যা প্রয়োজন একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত হবে মানুষের কল্যাণের অকল্যাণের বিবেচনা থেকে, তাহলেই দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। জি, অবশ্যই কথা বলতে চাবো মাহফুজুল হক শাহ আপনার সাথে। কি ধরনের উদ্যোগ আসলে আমরা সরকার থেকে এই মুহূর্তে এক্সপেক্ট করতে পারি, আমাদেরকে জানাবেন। আমি যে জিনিসটা গোলাম রহমান সাহেবের সাথে সুর মিলিয়ে বলবো সেটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। এই জায়গায় আমরা একটা সমন্বয়হীনতা দেখছি, যে কারণে জ্বালানি তেলের যে বিষয়টা উপরে নির্ভর করে আমাদের অনেক জিনিসের উৎপাদন খরচ এবং অন্যান্য কিছু টোটাল অর্থনীতির একটা বিশাল আপনার বিষয় এখানে জড়িত আছে। তো এই জিনিসটাকে এত সহজভাবে নেওয়া আমার মনে হয় ঠিক হয়নি, এবং এটার জন্য আমার মনে হয় রাজনৈতিক সিদ্ধান্ত খুব জরুরি। কেননা রাজনীতিবিদরাই জনগণের পালস বুঝে জনগণের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখতে পারে। আমাদের যারা ইমপ্লিমেন্টেশন অথরিটি যারা আছে ওনারাও কিন্তু এখন কিন্তু আমাদের সন্তান সবাই আমাদেরই ভাই, ওনাদেরকে বাস্তব অবস্থাগুলোকে বিবেচনা করতে হবে, সমন্বয়হীনতাকে দূর করতে হবে। আর মনিটরিং এর বিষয়টা আছে যেটা আমি প্রশাসনিক পর্যায়ে আমরা বলেছি, সাথে সাথে আমরা যারা দোজ হু আর ইনভলভ উইথ দ্য ট্রেড, আমরা ট্রেড বডিগুলি যারা আছি আমরা সবসময় করে এসেছি, এবং আমাদেরকে সময় মতো ওই জায়গায় ইউজ করার জন্য উদ্যোগ নিতে হবে। এবং সর্বোপরি আমাদের জনপ্রতিনিধি যারা আছেন ওনাদেরকে আরো বেশি বেশি করে সরকারের এইসব কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ইনভলভ হতে হবে। যেহেতু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বাংলাদেশটা একটা ব্র্যান্ডিং করছে, এখন অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু আমরা যদি আভ্যন্তরীণ এই সমস্যাগুলো যদি আমরা নিজেরা যদি সমাধান করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য একটু কঠিন হবে। সুতরাং এই সুযোগটুকু যেন আমরা হাতছাড়া না করি। জি, ধন্যবাদ। সজরুল ইসলাম, আপনি যদি কিছু বলার থাকে এই বিষয়ে। আমি আমার পূর্ববর্তী আমার শ্রদ্ধেয় দুইজন বক্তা যেটা বলেছেন তার সাথে আমি একই সুর, আমারও একই কথা, যে আমরা ব্যবসায়ীরা সরকারের সমস্ত নির্দেশনা এবং সমস্ত পরামর্শ আমরা মেনে চলি। সেক্ষেত্রে এফবিসিসিআই সহ সরকারের যেসব দায়িত্বপ্রাপ্ত অর্গানগুলি আছে তারা যেন অতি দ্রুত অতি সত্বর বসে একটা সুষ্ঠু সমাধানের জন্য কি করা যায় এবং আগামী দিনে কিভাবে আমরা চলবো সেগুলো যদি মনিটরিং এবং নিয়মিত যদি এটা বসা যায় এবং একটা সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে অনেক কিছুই সমাধান হয়ে যাবে। জি, অবশ্যই। আবু তাহের, আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটি কথা বলেন, সেটা হচ্ছে উনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেন এবং গরিব মেহনতি মানুষের জন্য কাজ করেন এবং সোনার বাংলা বিনির্মাণের জন্য উনি কাজ করছেন। আমি আশা করব এবং আমি প্রত্যাশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এই গরিব মেহনতি মানুষকে বাঁচানোর জন্য একটি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং একটা ভালো একটা সিদ্ধান্ত আসবে, আমরা এই আশার অপেক্ষায় থাকলাম। এবং আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে সিদ্ধান্তগুলো এখন প্রশাসনিকভাবে নেওয়া হয়ে থাকে, সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের একটা শীর্ষ সংগঠন ব্যবসায়ীদের এফবিসিসিআই সহ প্রত্যেকটি যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়ে বসে যেন পুনর্বিবেচনা করা হয় এবং এই ব্যাপারটি বলে। এবং আমি আশা করি যে এখানে যারা বিজ্ঞ প্যানেল যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং দর্শক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। আমাদের অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বীজ সংলাপ এখানেই শেষ করতে হচ্ছে। সমস্যা যদি থাকে সমাধানও আছে আমাদের কাছে। আশা করি আমাদের সরকার এটার জন্য খুব দ্রুত কোনো উদ্যোগ নেবেন। তার সাথে সাথে এখনো করোনাকালীন সময় কিন্তু যায়নি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আর তার সাথে সাথে নিউজ 24 এর সাথেই থাকুন।